স্যার বেডরুমে আসতে বললেন যে? দরজার দিকে ফিরে তাকায় সানভি। তাকিয়েই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে রিহা। কিছুটা থমকে দেখে তাকে। আজ আবার অনেক দিন পর দেখল তাকে, প্রায় 4 বছর পর। সানভি ঘোর কাটিয়ে উত্তর দেয়, কোনো সমস্যা আছে বেডরুমে ডাকায়? না স্যার, কোনো সমস্যা নেই। আমি কি আসবো? হ্যাঁ, আসো। স্যার, আমার ব্যাপারটা নিয়ে কি ভাবলেন? তোমার চাকরিটা দরকার, তাই তো? হ্যাঁ স্যার, চাকরিটা আমার অনেক দরকার। চাকরি দিতে পারি, এক শর্তে। কি শর্ত? আমাকে ভালোবাসতে হবে, আমার সাথে থাকতে হবে, সব সময় রান্না করতে হবে, খাইয়ে দিতে হবে, আর আমাকে ঘুম পাড়িয়ে তুমি চলে যাবে। ব্যাস, তোমার কাজ শেষ। এটাই তোমার চাকরি, আর বেতন 40,000 টাকা। স্যার, এটা কি বলছেন? ভেবে দেখো। স্যার, আমি কালকে জানাই। আচ্ছা, বাসায় এসো, সমস্যা নাই। আচ্ছা, আমি আসি তাহলে স্যার। আচ্ছা যাও। আর শোনো, শাড়ি পরে আসবা কালকে থেকে, যদি কাজটা করতে চাও তাহলে। জি স্যার। রিহা বেরিয়ে যায় রুম থেকে। মনে করে 4 বছর আগের ঘটনা, যখন সানভি তাকে প্রপোজ করেছিল, কিন্তু রিহা ফিরিয়ে দিয়েছিল। অনেক ঘোরার পরও যখন রিহা রাজি হলো না, তখন সানভি বলেছিল, তোমাকে ভালোবাসতেই হবে, আমি আদায় করে নিব। সেই যে গিয়েছিল ছেলেটা, তারপর আর 4 বছর দেখা মেলেনি তার। আর 4 বছর পর হঠাৎ এমন একটা জায়গায় দেখা হবে, কখনো ভাবেনি রিহা। সত্যি, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। যেমন বাবা মারা যাওয়ার পর বদলে গেছে রিহার জীবন। আরব সানভি তো আগে থেকেই বাবা মা হারা, তবে সানভিরও অনেক কিছু বদলে গেছে। 4 বছর আগে আজকের সানভি সেই সানভি ছিল না। ছিল না এত টাকা। এমন জায়গায় কিভাবে আসছে সেটা শুধু ও নিজেই জানে। জেদ মানুষকে অনেক কিছু দেয়, তেমন তাকেও দিয়েছে। সানভি চেয়ার থেকে উঠে জানালার পাশে এসে ব্যস্ত ঢাকা শহরটাকে দেখে। মনে পড়ে যায় সেই গ্রামের কথা, যেখানে রিহা আর সানভি একই কলেজে পড়তো। সানভি তার মামার বাসায় থাকতো, আর রিহার বাবার অনেক টাকা ছিল, তাই সব সময় ভাব নিয়ে চলতো। সানভির ভালো লাগতো তাকে, কিন্তু সাহস করে বলতে পারেনি। আর যখন বলল, অনেক অপমান করেছিল রিহা। এরপর সানভি পালিয়ে আসে ঢাকা শহরে। তারপর একটা দোকানে কাজ করতে করতে আছে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে খুব কম লোকই আসে। আর রিহা তার ভাগ্য ক্রমশই খারাপ হতে থাকে। সানভি চলে আসার পর 1 বছর আগে বাবা মারা যায়, আর সব সম্পত্তি হাতিয়ে নেয় তার চাচা। তারপর সব শেষ, চলে আসে ঢাকা শহরে। একটা বাসা ভাড়া নিয়ে থাকে রিহা আর তার মা। সাথে আছে ছোট্ট বোনটাও। চাল নেই ঘরে, পরনের কাপড় নেই, আর নেই মায়ের ঔষধ। বাধ্য হয়ে চাকরির খোঁজে বেরিয়ে পড়ে। ভাগ্যের টানে সানভির কাছে চলে আসে। তারপর বাকিটা তো পড়লেনি। রিহা বাসে এসে ভাবতে থাকে, 40,000 টাকা বেতন, কিন্তু সানভি যে চাকরিটা দিয়েছে সেটা কিভাবে মেনে নিবে? আর সে 4 বছর আগে ফিরিয়ে দেওয়া সানভিকে আজ কিভাবে মেনে নিবে? পাশের রুম থেকে কেসে ওঠে তার মা। সব চিন্তা মুছে ফেলে, চাকরিটা তার দরকার, জীবন বদলে যাবে তার। হয়তো আবারও ভালো একটা পজিশনে থাকবে সে, তখন চাকরিটা ছেড়ে দিলেই হবে। তবে সানভি তাকে আজও ভোলেনি। রিহা ঠিক করে নিল চাকরিটা সে করবে। হার মেনে নেয় ভাগ্যের কাছে। বাস্তবতা বড়ই কঠিন, সেটা হারে হারে টের পাচ্ছে আজ 1 বছর যাবত। ওদিকে সানভিও জানে রিহা রাজি হবে, কারণ যে লোকটা তার কথা বলেছিল সে তার সম্পর্কে সবকিছু বলে দিয়েছে। বলতে পারেন টাকায় কেনা ভালোবাসা। সানভি বলেছিল রিহাকে ভালোবাসতেই হবে, আর তাই হতে চলেছে। বিজয়ের হাসি দেয় সানভি। রাতে রিহা খেতে বসে আবারও বিরক্ত। আজও সেই আলু ভর্তা আর ডাল। সে তার মাকে বলে, আম্মু আবারও ডাল? কি করব বল মা, দোকানে আর বাকি দিবে না, তবুও অনেক চেয়ে ডাল আনছি। আম্মু, জীবন বদলাতে চলেছে, আমি চাকরি পেয়ে গেছি। সত্যি মা, তুই চাকরি পাইছিস? মা, 40,000 টাকা বেতন। কিসের চাকরি মা? জানি না, কালকে বলবে। উত্তর দিতে পারে না রিহা। কি উত্তর দিবে সে? বলবে যে একজনকে ভালোবাসার বিনিময়ে টাকা দিবে? রিহা খাবার রেখে উঠে রুমে চলে যায়। গিয়ে কাঁদতে থাকে বালিশে মুখ লুকিয়ে। সারা রাত ঘুমোতে পারে না রিহা, কারণ কালকে থেকে যে নতুন দিনের শুরু। পরের দিন 8টা বাজতেই বেরিয়ে যায় রিহা। মনের মধ্যে ভয় কাজ করে তার। কি হবে ভাবতে পারে না। সানভির বাসায় গিয়ে বেল বাজাতেই দরজা খুলে দেয় সানভি। দরজা খুলে অবাক হয়ে দেখতে থাকে রিহাকে। খোলা চুল আর সবুজ শাড়িতে
পরীর মতো লাগছে তাকে। রিহা মাথা নিচু করে ভেতরে ঢোকে। সানভি বুঝে যায় রিহা চাকরিটা করবে। রিহা সানভির বেডরুমে ঢুকে দেখে রুমটা অগোছালো হয়ে আছে। সানভি ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে রিহা রুমটা গুছিয়ে ফেলে। অগোছালো জিনিস তার ভালো লাগে না, আর এটা তো এখন তার কাজ হয়ে গেছে। সানভি ফ্রেশ হয়ে এসে দেখে রুমটা পরিষ্কার গোছানো। রিহা করেছে সব সে বুঝতে পারে। রিহার দিকে তাকিয়ে দেখে জানালা দিয়ে ভোরের সূর্য দেখছে। সানভিরটাকে ঘোর ভাঙে রিহার। রিহা, হ্যাঁ বলুন। তুমি বলতে হবে আমাকে। তো তুমি বলতে হবে? হ্যাঁ, তুমি বলতে হবে। আচ্ছা বলো, কি বলবা? চলো ভোরের সূর্য দেখব। আচ্ছা। ছাদে যাই দুজনে। গিয়ে দেখে 2টা চেয়ার আর একটা ছোট্ট টেবিল রাখা আছে, আর টেবিলের উপর গরম গরম চা বিস্কুট। নাও চা খাও। রিহা চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবে এটা কি চাকরি নাকি অন্য কিছু। চাকরের মতো খাটানোর জায়গায় এত ভালোবাসছে কেন? এমন ভাবে কথা বলছে যেন আমি তার অতিথি। সে যাই হোক, অনেকদিন হলো এভাবে সূর্য দেখি না। মনে মনে সানভিকে ধন্যবাদ দেয় রিহা। সানভি জিজ্ঞেস করে, বিয়ে করেছো? যদিও সে জানে রিহা বিয়ে করেনি, তারপরও জিজ্ঞেস করে। না, বিয়ে করলে তো আর তোমার কাছে আসতে পারতাম না। তাও ঠিক, তবে বিয়েটা করে নিও। আর একটা কথা, আজকে যাওয়ার আগে আমার বাসার নিচে যে ঘরটা আছে ওটার চাবি নিয়ে যেও। কালকে থেকে তোমরা ওখানে থাকবে। না না থাক, লাগবে না। আমি জানি তোমার লাগবে। এতটা ভালো কেন তুমি? সানভি উত্তর দেয় না। রিহার নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই সেই রিহা যে সানভি গরিব বলে অপমান করত, আজ সেই সানভি তার থাকার জায়গা করে দিল। বাস্তবতা বড়ই কঠিন। সময় কখনো নিজের অনুকূলে থাকে না। সানভি রিহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বিরিয়ানি রান্না করতে পারো? পারি। আমাকে রান্না করে খাওয়াবে? হুম। চোখের কোণে জল চিকচিক করে ওঠে রিহার। সানভিকে বুঝতে না দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় রিহা। সানভি পেছন পেছন যায় রিহার। রান্নাঘরে ঢুকে রিহা দেখলেও সব কিছু গোছানো আছে, তাই কষ্ট করতে হলো না। রিহা কাপড়টা কোমরে গুজে রান্না করতে লাগলো। সানভি রান্নাঘরে ঢুকে আরও একবার ক্রাশ খেলো। কেন জানে রিহাকে বউ বউ লাগতেছে, যদিও সে তার কিছুই না। তবুও সানভির মনে হচ্ছে জড়িয়ে ধরে কানের লতিতে একটা কিস করতে। সানভি নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করে, কাঁদতেছো কেন? পেঁয়াজের ঝাঁঝে। সানভি আস্তে করে বলে, কিছু পেঁয়াজের ঝাঁঝ একদিন ঠিকই কমে যায়। আস্তে বললেও কথাটা রিহার কান এড়ায় না। বুঝতে পারে তাকে উদ্দেশ্য করেই কথাটা বলল সানভি। কথাটা তো সত্যিও, একদিন সেও এইরকমই ছিল। আর এখন ভাবতেই কেমন লাগে। আনমনে পেঁয়াজ কাটতে থাকে রিহা। হঠাৎ আঙুলটা কেটে যায় রিহার। রিহা হালকা আওয়াজ করে ওঠে। সানভি রিহার কাছে এসে দেখে বেশ কিছুটা কেটে গেছে। দৌড়ে রুমে যায় সানভি। স্যাভলন আর ব্যান্ডেজ কাপড় নিয়ে আসে সানভি। তারপর হাতটা ধরে রিহার। ঠান্ডা পানিতে হাতটা ধুয়ে নিয়ে স্যাভলন দিয়ে ধুয়ে দেয়, তারপর ব্যান্ডেজ করে দেয়। রিহা আবার ছুরি ধরতেই সানভি ধমক দেয়, হইছে, আর রান্না করতে হবে না, আমি করছি, দেখো। তুমি কেন করবা? আমিই পারবো। আচ্ছা তুমি করো, আমি হেল্প করতেছি। তারপর দুজনে মিলে রান্না করে। রান্না শেষ হওয়ার পর রিহা জিজ্ঞেস করে, কোথায় খাবেন? টেবিলে নাকি রুমে? রুমে নিয়ে আসো। যেহেতু বাহাতে কেটেছে, তাই সানভির উদ্দেশ্য হলো রিহার হাতে খাবে, মানে রিহা তাকে খাইয়ে দিবে। খাবার রুমে নিয়ে আসে রিহা। তারপর বলে, স্যার আপনার খাবার। সানভি রিহার দিকে তাকিয়ে বলে, তোমাকে খাইয়ে দেই। স্যার খাইয়ে দিব মানে? খাইয়ে দিব মানে খাইয়ে দিব। সানভি খাইয়ে দেয়। তারপর সানভি জিজ্ঞেস করে, সকালে খেয়েছো কিছু? না হা করো। স্যার আমি খেয়ে নিবনি, সমস্যা নাই, আপনি খান। আমি যা বলছি তাই করো। রিহা ছোট্ট করে হাঁ করে। সানভি কিছুটা খাবার রিহার মুখে তুলে দেয়। অনেক দিনের অপূর্ণ ইচ্ছেটা পূরণ করে সানভি। রিহার চোখ দিয়ে অবিরত পানি পড়ছে। সানভি তাকে এখনো ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই রিহার। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু রান্নাঘরে রেখে আসে রিহা। খাওয়ার পর সানভির 1 কাপ চা খাওয়ার অভ্যেস বলতে পারেন, বদ অভ্যেস। রিহা যখন থালা বাসন গোছাতে ব্যস্ত, সানভি তখন চা বানাতে চলে যায়। রিহা ফিরে এসে দেখে সানভি চা খাচ্ছে। কি ব্যাপার, এখন চা খাচ্ছেন যে?
তুমি বলতে বলছিলাম। সরি স্যার। আসলে খাওয়ার পর চা খাওয়াটা আমার বদঅভ্যাস। আচ্ছা। রিহা অপলক দৃষ্টিতে দেখে সানভির দিকে। সাদা ফ্রেমের চশমায় একটু বয়স্ক লাগছে তাকে, তবে বয়স কিন্তু কম। রিহা ভাবনায় পড়ে যায় এরপর কি ঘটবে। এই পর্যন্ত তো মনে হচ্ছে না সে চাকরিতে আছে, এটা যেন তার নিজেরই বাড়ি, এমনই একটা ভাব। রিহা বলল, স্যার এখন কি করব আমি? কিছু না, বসে বসে আড্ডা দিবা আমার সাথে। রিহাকে উদ্দেশ্য করে সানভি বলে, ওই যে টেবিলের ওপর ওইটা। রিহা টেবিলের উপর থেকে প্যাকেটটা এনে সানভির হাতে দেয়। সানভি প্যাকেটটা হাতে নিয়ে বলে, এই শাড়িটা তোমার। না স্যার, আমি এটা নিতে পারবো না। কেন পারবা না? স্যার আমি শুধুমাত্র একজন কর্মচারী, আপনি আমাকে কেন গিফট করবেন? এমনিতেই অনেক কিছু দিয়েছেন। আমি তোমাকে নীল শাড়িতে দেখতে চাই, তাই নিবা এটা। আমি পারবো না স্যার। আমি নিতে বলছি। সানভির একটু ধমকের সুরে বলতেই রিহা নিয়ে নেয়। তোমরা মেয়েরা না ঢং করতে জানো, আর কিছু পারো না পারো। জি স্যার, বুঝলাম না। কিছু না। আচ্ছা তুমি ইচ্ছে হলে চলে যেতে পারো। না স্যার, আমি সন্ধ্যায় যাব। আচ্ছা ঠিক আছে। আসলে সানভি এখন সিগারেট খাবে, তাই রিহাকে পাঠিয়ে দিতে চাইছিল, বাট গেল না। এখন কি করবে? যদিও রিহা তার কিছুই না, তারপরও ওর সামনে সিগারেট খাইতে কেমন জানি একটা লাগে। তাই সিগারেটের প্যাকেটটা পকেটেই রেখে দিল সানভি। বেশ নেশা লাগছে সিগারেটের, অনেকক্ষণ খায় না সে, মাথা গরম হয়ে যাচ্ছে। দিনে 1 প্যাকেট সিগারেট লাগে সানভির। আর থাকতে না পেরে রিহার সামনে সিগারেট ধরায় সানভি। সিগারেটে টান দিতেই ভেতরটা ঠান্ডা হয়ে যায়। রিহা ছলো ছলো দৃষ্টিতে দেখে সানভিকে। তার কেন জানি কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছে না সানভির সিগারেট খাওয়া। আরো কয়েক টান দিতে রিহা হুট করে সিগারেটটা ফেলে দেয় সানভির হাত থেকে। কেন এমন করলো সে নিজেও জানে না। সানভি অবাক হয়ে দেখে রিহাকে। সানভি মনে মনে বলে, হঠাৎ কি হলো ওর? আর খাবেন না সিগারেট? কেন? আমি বলছি তাই। তুমি কে বলার? সরি স্যার, আমি ভুলে গেছিলাম আমি শুধুই চাকর। হুম। কথাটা বলে রিহা ভাবতে থাকে, উনি সিগারেট খেলে আমার কষ্ট কেন হবে? উনি তো আমার কেউ না। আমি চাকরি করব, টাকা পাবো, আর বেশি কিছু না। তারপর সানভি বলে ওঠে, সরি, আমি কি যেতে পারি আজকে? হুম যাও, আর নিচের তলা চাবিটা নিয়ে যাও। আচ্ছা। সানভি ড্রয়ার থেকে চাবি আর 20,000 টাকা বের করে রিহার হাতে দিয়ে বলে, কিছু টাকা নিয়ে যাও, আর বাকিটা মাস শেষে নিও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। 20,000 টাকা হাতে পেয়ে রিহা আনন্দে কেঁদে ফেলে। বাসায় যাওয়ার পথে বাজার থেকে মাছ, মাংস, ডিম আর মায়ের জন্য ঔষধ নিয়ে যায়। বাসায় গিয়ে রান্না করে রিহা। হাতটা কিছুটা কেটেছে, তবে ব্যথা নেই একটুও। হাতে ব্যান্ডেজ করা দেখে রিহার আম্মু জিজ্ঞেস করে, কিরে হাতে কি হয়েছে? একটু কেটে গেছে। বেশি কাটে নাই তো? না আম্মু, একটুই কাটছে। স্যার খুব ভালো মানুষ, সাথে সাথে ব্যান্ডেজ করে দিয়েছে। খুব ভালো। আর মা, তোমার ঔষধ, আর কালকে আমরা এই বাসে ছেড়ে দিচ্ছি। বাসা ছেড়ে দিলে থাকবো কোথায়? স্যার তার বাসার নিচের তলাটা আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। আনন্দে রিহার মাও কেঁদে ফেলে। ওদিকে সানভি ভাবতেছে কালকে কি হবে, কতদূর আগাতে পারবে এইসব। রিহাকে পাওয়ার সেই পুরনো ভূত আবারও তার মাথায় চাপছে। তবে এইবার আর প্রেম নয়, করলে ডিরেক্ট বিয়ে। পরের দিন সকালে রিহা সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দেয় সানভির কাছে। ভাবতেছে সানভির পাশেই ওঠাটা কি ঠিক হবে। এখনো ঠিক করেনি রিহা যে সানভির পাশেই উঠবে। মনে মনে ভাবতেছে সানভির এত কাছে থাকাটা উচিত হবে কি। ভাবতে ভাবতে সানভির পাশে চলে আসে সানভি। দরজায় নক করতেই দরজা খুলে যায়। মনে হয় দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে রিহা ব্যাগটা রেখে সোজা রান্না করে চলে যায়। সানভি এখনো ঘুমাচ্ছে, তাই ডাকেনি তাকে। রান্না করতে করতে গুনগুন করে গান গাইতে থাকে রিহা। রান্না শেষ করে সানভির রুমের বাইরে দাঁড়িয়ে বলে, স্যার আসবো? স্যার আসবো? সানভির ঘুম ভেঙে যায়, উঠে বসে বলে, হ্যাঁ আসো। স্যার আপনি ফ্রেশ হয়ে নিন, রান্না হয়ে গেছে। কখন আসলে? আর রান্নাই বা করলে কখন? আসছি, অনেকক্ষণ হলো আপনি ঘুমাচ্ছিলেন, তাই ডাকিনি। ঠিক আছে, আমি আসতেছি। বলেই ফ্রেশ হতে চলে যায়। হাত মুখ ধুয়ে এসে খেতে বসে সানভি। রেহা সানভির প্লেটে খাবার দিতে দিতে বলে,
স্যার আমি আপনার বাসায় থাকতে পারবো না। কেন? আমার লাগবে না স্যার, আমি আর আম্মু ওখানেই থাকতে পারবো। আমি তোমাকে করুণা করিনি, আমি ভালোবেসে দিয়েছি। মানে? কিছু না, তোমাকে ওইটা নিতে হবে। প্লিজ স্যার, আমি পারবো না। চাবিটা সানভির সামনে রাখে রিহা। অনিচ্ছা সত্ত্বেও চাবিটা নেয় সানভি। বুঝতে পারে না রিহা কেন এমন করলো। যাই হোক, খাওয়াই মন দেয় সানভি। রান্নাটা খুব ভালো হয়েছে। ভাবতেই অবাক লাগে, যেই মেয়ে এক গ্লাস পানি পর্যন্ত নিজে নিয়ে খেত না, সেই মেয়ে এত ভালো রান্না কিভাবে করে। পেট ভরে খায় সানভি। অনেকদিন পর একটু বেশিই খেয়ে ফেলেছে, তবে খারাপ লাগছে না তার। রিহার কথা খেয়াল হতে সানভি বলল, তুমিও খেয়ে নাও। আচ্ছা। সানভি রুমে চলে যায়। রিহা খেতে বসে। সানভি ল্যাপটপটা বের করে কাজ করতে থাকে। রিহা খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে সানভির জন্য চা বানিয়ে নিয়ে যায়। সানভির এরকমই ফিল হচ্ছিল কি জানি নাই। তখনই রিহা চা নিয়ে এলো। মনে মনে বেশ খুশি হলো সানভি। রিহা সানভির পাশে এসে বসে, দেখতে থাকে কি করে সে, কিন্তু কিছুই বুঝতে পারে না সে। তারপরও বোকার মতো দেখতে থাকে। রিহা সানভির পাশে বসায় সানভি অন্যমনস্ক হয়ে পড়ে। মনে মনে ভাবে আজকে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, কিন্তু কোথায় যাবে এটা